এর আগের দিন আমার কোচিং সেন্টারে যে মক টেস্টটা হয়েছিল সেই মক টেস্টের সলিউশনগুলো আজকে করে দিচ্ছি। তো এখন শুধুমাত্র ম্যাথের যে 20টা ম্যাথ ছিল সেই 20টা ম্যাথের সলিউশন করছি, পরে জিআই আর জিকেটা করে দেবো। তো ভালো করে একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, স্কিপ করলে কিন্তু ম্যাথটা বুঝতে পারবে না। তো শুরু করা যাক। অঙ্কগুলো দেখো, পাটিগণিত করার নিয়ম হচ্ছে অঙ্কটা ভালো করে আগে পড়তে হবে। কোনো রকম ফর্মুলা জানার কিচ্ছু দরকার নেই, কোনো ফর্মুলা জানারই দরকার নেই। জাস্ট অঙ্কটা পড়ো, নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগাও, অঙ্ক শেষ করো। বলছি কি দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? ঠিক আছে, চিন্তা নেই, তিনটে সংখ্যা ধরে নাও আগে। একটা সংখ্যা হচ্ছে এ, একটা বি, একটা সংখ্যা হচ্ছে সি। তো বেস কাকে ধরবো? বেস আমি তৃতীয় সংখ্যাকে ধরবো, কারণ কি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে কম বেশি বলা যায়। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমার 100। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 30% বেশি মানে সে কত? 130। আর বি সংখ্যাটি যেটা, সেটা 40% বেশি মানে কত? সে 140। তার মানে আমি দুটো জিনিস পেলাম, এ হচ্ছে 130 আর বি হচ্ছে 140। এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটা কত? 130, দ্বিতীয় সংখ্যা 140, তাহলে কত শতাংশ হবে? 130 বা 140 ইন্টু 100%। কাটাকাটি করে দেখো কত হয়। 2 7 14, 2 5 10 হয় কত? 650/7%, মানে দাঁড়াবে 92.67%। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলেছি। নেক্সট কোশ্চেন দেখো, পাস ফেলের অঙ্ক, একদম কমন টাইপের অঙ্ক এগুলো। এই অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে, পারলে ইজিলি করে ফেলবে, এমন কিচ্ছু পরীক্ষা না, তাকে অঙ্কটা করতে হবে। দেখো, একটি পরীক্ষায় এক পরীক্ষার্থী 30% নম্বর পায়, 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে। অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পায়। পরীক্ষায় 5 নম্বর কত? তো দেখো, প্রথম পরীক্ষার্থী যে, সে 30% নম্বর পেয়েছে এবং পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, মানে কি সে 30% পেয়েছে, সঙ্গে যদি আরও 50% পেতো, 50 নম্বর পেতো, তাহলে কী করতো? সে পাস করে যেত। তাহলে এটা ওর 5 নম্বর। আবার ওদিকে অপর একজন ছেলে 42% নাম্বার পেল এবং সে 5 থেকে 10 নম্বর বেশি পায়, মানে যা 5 নম্বর তার থেকে 10 নম্বর বেশি পেয়েছে। তাহলে তার প্রাপ্ত নাম্বার থেকে যদি আমি এই 10 নম্বর বাদ দিয়ে দিই, তাহলে কী আসবে? 5 নম্বরের সেও দাঁড়িয়ে থাকবে। তাহলে এটাও একটা 5 নম্বর, এটাও একটা 5 নম্বর, তাহলে 2 5 নম্বরকে আমি ইকুয়াল করে দিলাম। তাহলে কী আসবে? দেখো, সমাধান করলে দাঁড়াবে 12%, মানে হচ্ছে 60। আমার কি জানতে চেয়েছে পরীক্ষায় 5 নম্বর কত? ফুল নাম্বার কিন্তু চাইনি। ফুল নাম্বার বের করতে হলে তোমাকে 100% বার করতে হতো। 5 নম্বর জানতে চেয়েছে, এটাও একটা 5 নম্বর, এটাও একটা 5 নম্বর, তাহলে যে কোনো একটা নাম্বার বার করলেই হবে। 12% মানে হচ্ছে 60 বা 60, তাহলে 30% মানে কত বের করে নিই, সেটা হবে কত? 60/12 ইন্টু 30, কত হয়? 150। তার প্রথম ছেলেটা পেয়েছিল কত নম্বর? প্রথম ছেলেটা পেয়েছিল 150 নম্বর। সে যদি আরও 50 পেতো তাহলে সে কত পাস করতো? তাহলে আমার 5 নম্বর উত্তর 150 যোগ 50 ইকুয়াল হচ্ছে 200। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। এবার চলে আসি নেক্সট অঙ্কে। বলছে দেখো, একটি লোক প্রতি ডজন 40 টাকা দরে 10 ডজন পেন কেনে। এরপর তিনি দেখলেন তার মধ্যে 20টি পেন হচ্ছে অকেজো। তাহলে তিনি বাকি পেনগুলি কততে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে? তাহলে প্রথমে বের করি সেই লোকটার পেনগুলো কিনতে টোটাল কত টাকা খরচ হয়েছিল। প্রতি ডজনের দাম 40 টাকা, তাহলে 10 ডজন পেনের দাম কত? 10 গুণ 40 মানে হচ্ছে 400 টাকা। তাকে টোটাল লাভ করতে হবে কত টাকা? 25%। তাহলে লাভ করে যে তুলবে, লাভের 25% লাভ করতে গেলে তাকে টোটাল জিনিসটা বিক্রি করতে হবে কত টাকায়? 400 ইন্টু 125/100, মানে হচ্ছে 500 টাকায়। তার মানে টোটাল তাকে 500 টাকা তুলতে হবে। ঠিক আছে, তার মানে এই টাকাটা তাকে পকেটে, এই টাকাটা পেনগুলো বিক্রি করে তুলতে হবে। কিন্তু সে দেখছে 10 ডজন পেন মানে কত? 120টা পেন। এর মধ্যে 20টা পেন অকেজো, মানে এগুলো বিক্রি হবে না। তার মানে যেগুলো বিক্রি করার মতো পেন কটা? 100টা। তাহলে এই 100টা পেন বিক্রি করে তাকে 500 টাকা তুলে নিতে হবে। তাহলে প্রতি পেনের দাম কত পড়বে? 500/100 ইকুয়াল হচ্ছে 5 টাকা করে। তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে কি? কোথায় গেল অ্যান্সার? এ। অ্যান্সার হচ্ছে এ। চলে আসি নেক্সট অঙ্কে। বলছে কি, একই সুদের হারে কোনো আসল 7 বছরে সুদে আসলে 1872 টাকা হয় এবং 4 বছরে 1584 টাকা হয়। আসলের পরিমাণ কত? তো দেখো, একটা জিনিস খেয়াল করে, 7 বছরে সুদে আসলে টাকাটা দাঁড়াচ্ছে 1872 টাকা, আর এই একই টাকা 4 বছরে হচ্ছিল কত টাকা? 1584 টাকা। তাহলে আসল তো আমার একই থাকে, বাড়ে কি? বাড়ে সুদ। তাহলে এখানে সময়ের পার্থক্য কত? 3 বছর। 3 বছরে সুদ বেড়েছে ক টাকা? এটা বাদ দিলেই সুদটা বেরিয়ে আসবে কত? দেখো, 8
তারপরে 288 টাকা মোস্ট প্রবাবলি। তাহলে 1 বছরে সুদ পায় ক টাকা সে? 1 বছরে সুদ পায় 288/3, 318। তার মানে প্রতি বছরে সে 96 টাকা করে সুদ পায়। এটুকু আমার ক্লিয়ার, এটুকু আমার মাথায় চলে আসলো, আমার অ্যান্সার চলে এসছে। প্রতি বছরে আমি 96 টাকা করে সুদ পাই। তাহলে এবার দেখো, এটা থেকেও অ্যান্সার বার করা যাবে, এটা থেকেও অ্যান্সার বার করা যাবে। আমি 4 থেকেই বার করে নিই অ্যান্সারটাকে। 1 বছর যদি সে 96 টাকা সুদ পায়, তাহলে 4 বছরে কত সুদ পাবে? 96 গুণ 4, দেখো কথা 4 6 24, 2 4 9 36, 2 হচ্ছে 38, মানে 384 টাকা। তার মানে এটা দাঁড়ালো সে 4 বছরে সুদ পেয়েছে 384 টাকা। এবার 4 বছরের সুদ আসল কত ছিল? 4 বছর সুদ আসল ছিল হচ্ছে 1584 টাকা। এর মধ্যে থেকে যদি আমি সুদ বাদ দিই 384 টাকা সুদটা যদি আমি বাদ দিই, তাহলে আমার হাতে কী পড়ে থাকবে? আসলটা পড়ে থাকবে। তাহলে আসলের পরিমাণ কত হবে? 1200 টাকা। তার মানে আসল অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেনে চলে আসি 5-এ। বলছে একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয় আর বিক্রয় মূল্য 56.25 টাকা বৃদ্ধি করলে লাভ হয় 10%। ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো, ধরে নাও ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে যদি 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে ঘড়িটার দাম কত হয়? 95 টাকা। এবার সে যদি এই ঘড়ি টাকায় আবার 10% লাভে বিক্রি করতে চায়, দাম কত করতে হবে তাকে? 110 টাকা। তাহলে এই যে লাভ আর ক্ষতির মধ্যে ডিফারেন্সটা কত? সেটা হচ্ছে কত? 15 টাকা। কিন্তু অঙ্কে বলছে আমার লাভ আর ক্ষতির ডিফারেন্সটা কত টাকা? 56.25 টাকা। কেন 56.25 টাকা বৃদ্ধি করতে হয়েছে? তাহলে 15 ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? 56.25। ঠিক আছে, আমাকে কী জানতে চেয়েছে? ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য আমি 100 ধরেছিলাম। 100 ইকুইভ্যালেন্ট টু বার করে নাও, কত হয়? 56.25 ইন্টু 100/15। তাহলে কী হয়? 56.25/15, 3 5 15, 3 3 8 24, 3 7 21, 3 5 15, 5 দিয়ে আবার একটা কাটবে, 5 3 15, 5 7 35, 5 5 25। তাহলে আমার অ্যান্সার কী আসছে? 375 টাকা। ঠিক আছে, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যদি কেউ জানতে চায়, অ্যান্সার কী দাঁড়াবে আমার এখানে? ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 375 টাকা। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সটে আসি। 6 নম্বর অঙ্ক বলছে, খুব ভালো অঙ্ক এটা একটা ভালো অঙ্ক। এটা মেনে আসার মতো অঙ্ক, প্রিলিমিনারিতে অঙ্ক দেবে না, মেনে আসতে পারে। এক বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে। যদি সে 25% কম দামে কিনতো এবং বিক্রি করার সময় 10 টাকা ছাড় দিত, তাহলে সে 40% লাভ করতো। সানগ্লাসের ক্রয় মূল্য কত? ঠিক আছে, অঙ্কটা আমি করার আগে অঙ্কটা ধরে নিই। আমার যে সানগ্লাসের যে ক্রয় মূল্য, সেটা কত ছিল? 100। সে বিক্রি করবে ক টাকায়? সে বিক্রি করবে 25% লাভে বিক্রি করছিল। তাহলে জিনিসটার দাম কত? নিশ্চয়ই 125 টাকা। 125 টাকা জিনিসটার দাম। তাহলে এই আমার থাকলো। বলছে সে যদি 25% কম দামে কিনতো, তাহলে ক টাকা দামে কিনতো? 25% কম দামে কেনা মানে হচ্ছে সে 75 টাকায় কিনতো। ঠিক আছে, 75 টাকায় কিনতো সে, এবং বিক্রি করার সময় 10 টাকা ছাড় দিত, এবং তবে সে 40% লাভ করতো। মানে কি 75-এর ওপর সে 40% লাভ করতো। তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য হওয়া দরকার ছিল 75 ইন্টু 140/100। এটা তার বিক্রয় মূল্য হওয়া দরকার ছিল। কাটাকাটি করি, এই পাচ্ছে 10, 2 7 14, 5 15, তাহলে কত হয়? 105 টাকা। তার মানে বলছে, অঙ্কটা এবার পড়ার জিনিস আছে এখানে, আর কিছু নেই। বলছে সে এখন বিক্রি করছে 105 টাকা। 105 টাকায় সে বিক্রি করছে, এবার তাতেও সে 10 টাকা যদি ছাড় দিত, তবু তার এই লাভটা তার থেকে যেত। তাহলে কি 125 আর 105-এর মধ্যে ডিফারেন্স কত? আমার হিসাব মতো এখানে ডিফারেন্স এসছে 20। কিন্তু অঙ্কে বলছে এই ডিফারেন্স 10 টাকা ছাড়ের ডিফারেন্স। তাহলে 20 ইকুইভ্যালেন্ট টু কত? 20 ইকুইভ্যালেন্ট টু 10। আমি ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। 20 ইকুইভ্যালেন্ট টু 10 হলে 100 ইকুইভ্যালেন্ট টু দাঁড়াবে 10 ইন্টু 100/20, কোথায়? 50 টাকা। তাহলে আমার সানগ্লাসের দাম ছিল কত? ক্রয় মূল্য ছিল 50 টাকা। এই হচ্ছে অ্যান্সার। কিচ্ছু নয়, ইজি অঙ্ক, একদম ভালো করে একটু বুঝে করবে, তাহলেই হবে। নেক্সট অঙ্কে চলে আসি। বলছে যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তবে বার্ষিক 10% হারে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। আমি আগে নর্মাল প্রসেস করে দেখাচ্ছি। এটাকে 3 রকমভাবে করতে হবে। একটা হচ্ছে কি ফর্মুলা ইউজ করে, একটা ট্রি সাইজ ইউজ করে, আর একটা হচ্ছে অনলি ভগ্নাংশ ইউজ করে। ঠিক আছে, তো ফর্মুলা আমরা ইউজ করবো না, জাস্ট নর্মাল আমার প্রসেসটাকে দেখে নাও, যেটা ভালো লাগবে সেটা মনে হবে করবে তোমরা। আচ্ছা, কত? 6400 টাকা। ভালো করে খেয়াল করো, সুদটা দিচ্ছে কি বলে? 6 মাস অন্তর সুদ দিচ্ছে। 6 মাস অন্তর সুদ দিলে কী হয়? সুদের হারটাকে হাফ করে দিতে হয়। 10% হারে সুদ হয়, কিন্তু 6 মাস অন্তর দিলে এফেক্টিভ সুদ হয়ে যায় 5% হারে। ঠিক আছে, তো 5%-এর ক মাস? 18 মাস। তার মানে 3টে স্লট হবে। 3টে স্লট যদি হয়, প্রথম মাসে সে ক টাকা পাবে? প্রথম মাসে সে সুদ পাবে হচ্ছে 64 ইন্টু 5/100। এটাকে আমাকে বের করে নিতে হবে। কত হয় দেখো?
320 টাকা। আমার প্রত্যেক বছর সে সরল সুদ পাবে কটা করে? 320 টাকা করে। এবার সরল সুদের উপর চক্রবৃদ্ধি সুদটা কী জিনিস? সুদের ওপর সুদ। কারণ প্রথম বছর যে সুদ তার উপর একটা সুদ পায় সে ক টাকা? 320 ইন্টু 5/100, এই টাকাটা সে ওর উপর পায়, সেটা ক টাকা হবে? হিসেব করে দাঁড়ায় হচ্ছে 16 টাকা। দ্বিতীয় বছর সে এক্সট্রা 16 টাকা পেলো। তৃতীয় বছর সে আবার একটা 16 পাবে, দুবার 16 পাবে, আর 16-র উপরে একটা এক্সট্রা সুদ পাবে, সেটা কত? 5/100, মানে হচ্ছে 0.8। তার টোটাল তার টাকার পরিমাণ কত দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে 960 টাকা, এটা হচ্ছে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হিসেবে এক্সট্রা টাকা পাবে কত? 16 দিনে কত? 48 টাকা, আর 48.8 টাকা, মানে 48.5 টাকা এটা হচ্ছে এক্সট্রা পাবে। তাহলে এই সূত্র হচ্ছে কি? এটা হচ্ছে সরল সুদ, আর এটা হচ্ছে এক্সট্রা। সরলের সঙ্গে এক্সট্রা যুক্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? 1000 যোগ করলে আসে 1008.80 টাকা। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমার দাঁড়াচ্ছে 1008.80 টাকা। অ্যান্সার হচ্ছে বি। আরেকভাবে করা যায়, সেটাকে আমি বলে দিচ্ছি কীভাবে। সেটা হচ্ছে দেখো, এটা আমি সাইডে করে দেখাচ্ছি, এরকম সাইডে করছি। 6400 এখানে তুমি লিখে নিলে, ঠিক আছে। তো 5%, এই যে 5% মানে কি? 5% মানে হচ্ছে 1/20। তার মানে 20 হচ্ছে এখানে আমার আসল, 20 হচ্ছে আসল, আর সুদ আসল তাহলে কত হবে? সুদ আসল তাহলে 21 হবে। তাহলে 21 হচ্ছে সুদ আসল, আর 20 হচ্ছে আমার আসল। এইবার দেখো, এইবার আমি এখান থেকে চক্রবৃদ্ধি সুদ আসল বার করে নিতে পারবো কীভাবে? বা একে যদি আমি 3 বার 21/20 আমি গুণ করে দিই, তাহলে আমার যে টাকাটা বেরোবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তার এখান থেকে আবার 6400 বাদ দিলেই আমার কী বেরিয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদ, এটা বেরিয়ে যাবে। এত কিছু এত বড় গুণ করাচ্ছে, দেখো এই গুণটা, এইটা যেটা করলাম সেটা অনেকটা ইজি আর অনেকটা সোজা। তো তোমরা এইভাবে যদি করো, জিনিসটা তোমাদের কাছে অনেক সোজা মনে হবে। এবার এটা তোমাদের চয়েস। বলছে কি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়। সুদের হার কত? একদম সিম্পল অঙ্ক। তোমাদেরকে আমি ক্লাসে শিখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদ কীভাবে বাড়ে। চক্রবৃদ্ধি সুদ দ্বিগুণ হারে বাড়ে। এক হয়, একের পরে এটা 2 হয়, 2-এর পরে 4 হয়, 4-এর পর হয়ে যায় 8। এইভাবে চক্রবৃদ্ধি সুদ বাড়ে। এটা হচ্ছে চক্রবৃদ্ধির বাড়া। এটা অনেক আগে, 2-3 বছর আগে তোমাদের শিখিয়েছিলাম, যারা আগে পড়তো আমার কাছে। তো 1 থেকে 2 হতে টাইম নিয়েছে ক বছর? 1 বছর। এখান থেকে 2 থেকে 4 হতে দ্বিতীয় বছরে 2 থেকে 4 হয়ে যায়, আর 3 নম্বর বছরে 4 থেকে 8 হয়। তার মানে টোটাল 3টে বছর লেগেছে 1 থেকে 8 হতে। তাহলে 1 থেকে 2 হতে কত টাইম নিয়েছে? 1 বছর টাইম নিয়েছে। তাহলে 1 থেকে 2 যদি হয় তাহলে বেড়েছে কত? 1 যে সুদটা পাচ্ছি, মানে 1 ছিল হয়েছে 2, তাহলে সুদ পাচ্ছি কত? 1 টাকা সুদ পাচ্ছি। 1 সুদ পাচ্ছি কার উপরে? এই 1-এর উপর পাচ্ছি। তাহলে সুদের হার কত হবে? 1/1 ইন্টু 100%, আমার সুদের হার হবে 100%। এই হচ্ছে আমার অ্যান্সার। কোথায় গেল? ডি অ্যান্সার হবে তার মানে। একদম ইজি অঙ্ক এসব। চলে আসো তারপরে। এটা খুব ভালো অঙ্ক, এটা একদম পরীক্ষায় সব অঙ্ক কমন অঙ্ক, মানে থাকে এই ধরনের অঙ্ক। আমি যেটা শিখিয়ে দিচ্ছি সেভাবে করো, দেখবে অঙ্ক আর বাদবে না। প্রথম ব্যাখ্যা, আয়তকার ক্ষেত্রে একটি দৈর্ঘ্য 5% হ্রাস পায়, 5% হ্রাস পায় এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি কত? ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমার আয়তক্ষেত্রটা, এই হচ্ছে সেই আয়তক্ষেত্র। ঠিক আছে, এই যদি আয়তক্ষেত্র হয়, বলছে আয়তক্ষেত্রে 10% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো, আমি ছবি আঁকবো না, ছবিতেও আমি যাবো না, আমি শুধু হ্রাস আর বৃদ্ধি নিয়ে করবো জিনিসটাকে। ঠিক আছে, এই হচ্ছে আমার দৈর্ঘ্য, এই হচ্ছে আমার প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ মিলে কি হয়? এরিয়া বা ক্ষেত্রফল হয়ে যায়, এরিয়া বা ক্ষেত্রফল হয়। ঠিক আছে, তো দৈর্ঘ্য 5% হ্রাস পেয়েছে। 5% মানে কি? প্রথমে আমাকে বুঝতে হবে 5% মানে কি। 5% মানে হচ্ছে 1/20। তার মানে অরিজিনাল দৈর্ঘ্য কত? অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে 20। ঠিক আছে, এবার বলছে দৈর্ঘ্য কত কী হয়েছে? হ্রাস পেয়েছে। দৈর্ঘ্য যদি হ্রাস পায়, আমি কী বলেছিলাম তোমাদেরকে? হ্রাস পাওয়া মানে হচ্ছে কমে যাও। 20 থেকে 1 যদি কমে যায়, এটা কত হবে? তখন 19 হয়ে যাবে নির্ঘাত। ঠিক আছে, আর ওদিকে প্রস্থ বৃদ্ধি পেয়েছে 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। তার মানে অরিজিনাল প্রস্থ ছিল হচ্ছে 10, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি মানে কী হবে? 10 থেকে ওটা 1% বেড়েছে, মানে 10-এ 1 বেড়েছে, তাহলে 10 থেকে ওটা হয়ে যাবে কত? 11 হয়ে যাবে। এইবার দেখো জিনিসটা কী আসছে, ক্ষেত্রফল মানে আমরা কী জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 20 গুণ 10 = কত হয়? এরিয়া। এর এরিয়া হচ্ছে 300। আর এটা হচ্ছে, আর হ্রাস বৃদ্ধির পরে এরিয়া কত হয়েছে? 19 গুণ 11 মানে হচ্ছে 190, আর 19 যোগ করলে আসে 200। সরি, ওটা 300 না, ওটা 200 হবে। সরি, গুণটা আমার ভুলে গেছে। 20 গুণ 10 = হচ্ছে এরিয়া হচ্ছে 200। এবার হচ্ছে কি, 19 গুণ 11 হচ্ছে 209। তাহলে বাড়ছে কত? বাড়ছে হচ্ছে 9 বাড়ছে। এই 9টা যে বাড়লো কার উপরে? 200-র উপরে বেড়েছে, তাই না? মানে ছিল আগে এরিয়া 200, এখন হয়েছে 209, তাহলে বাড়ছে কত? 9। তাহলে 9/200 ইন্টু 100%, কাটাকাটি করে দাও, কত আসে? 4.5% কি এটা বৃদ্ধি পাবে। কেন কি? এই যে 200 ছিল, 200 থেকে 9 হয়েছে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে 4.5% বৃদ্ধি, অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, তোমরা এইভাবে করে ভগ্নাংশ ইউজ করে, তাহলে দেখবে অঙ্কটা ইজি হবে অনেক। পরের অঙ্কে চলে আসি।
1400 x% ইকুয়াল টু 119 হলে x ইকুয়াল টু কত? একদম সিম্পল অঙ্ক, কিছু করার দরকার নেই। 1400 ইন্টু x/100 ইকুয়াল টু হচ্ছে তোমার 119। তাহলে x ইকুয়াল টু কত হবে? 119 ইন্টু 100 কাটাকাটি করলাম, কাটাকাটি করে দিলাম। তারপর দেখো 7 2 14, 7 1 7, 7 7 49, হয় কত? 8.5। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কোথায় গেল? 8.5 ডি। এরপর আছে নেক্সট কোশ্চেনে, বলছে একটি ব্যক্তি তার ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধুটির ল্যাপটপটি 20% লাভে 54,000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়ি না, সরি এটা গাড়ি হবে না, এটা হচ্ছে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, তো দেখো ল্যাপটপটির ক্রয় মূল্য প্রথমে আমি কি ধরবো? 100 ছিল। ল্যাপটপটির ক্রয় মূল্য প্রথমে ছিল হচ্ছে 100। এবার বলছে কি সেটাকে বিক্রি করে কি করে? 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে 10% ক্ষতি বিক্রি করলে কত টাকা বিক্রি করবে? সেটাকে নিশ্চয়ই 90 টাকা বিক্রি করবে। এরপরে কি হলো? এই 90 টাকা যখন এর দাম, তখন সে কী করছে? 20% লাভে বিক্রি করছে। তাহলে এই জিনিসটা এখন কত টাকায় বিক্রি হবে? 90 ইন্টু 120/100 হচ্ছে 108 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে গাড়িটির প্রথমে ক্রয় মূল্য কত ছিল? এখন জিনিসটার দাম হচ্ছে 108 টাকা, কিন্তু অঙ্কে বলছে জিনিসটার দাম হচ্ছে 54,000 টাকা। তাহলে 108 ইকুইভ্যালেন্ট হচ্ছে 54,000। আমাকে কী বার করতে হবে? দেখো এখানে 100 যদি আমি বার করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে 54,000/108 ইন্টু 100। তো 54কে দেখো 2 দিয়ে কেটে যাবে, এটা 2 দিয়ে কাটবে, আর 2 এদিকে কী হবে? 50 দিয়ে কেটে যাবে। তাহলে অ্যান্সার হবে আমার 50,000, মানে হচ্ছে আমার অ্যান্সার এই যে সি, 50,000 টাকা। নেক্সট কোশ্চেন, বলছে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদে আসলে 4 গুণ হবে? ঠিক আছে, তো আসলটাকে আমি ধরে নিই ক টাকা? 100 টাকা। ঠিক আছে, সুদে আসলে 4 গুণ হবে মানে কি? সেই টাকাটা হয়েছে ক টাকা এখন? 400 টাকা। তাহলে সুদটা বেড়েছে ক টাকা? আসল তো বাড়ে না, বাড়ে তো সুদ। তাহলে 100 টাকা ছিল, হয়েছে 400 টাকা। সুদ বেড়েছে ক টাকা? 300 টাকা বেড়েছে। এইবার দেখো তোমার টাকাটা টোটাল বাড়ছে হচ্ছে 300 টাকা। এবার সুদের হার 12% মানে কি? প্রতি বছর তুমি 100 টাকায় 12 টাকা করে সুদ পাবে। তার মানে প্রতি বছর তুমি 12 টাকা সুদ পাচ্ছ। তাহলে এই 300 টাকা সুদ তুলতে তোমাকে ক বছর লাগবে? 300 ভাগ 12, কাটাকাটিগুলো আসে 25। অ্যান্সার কী হবে? 25 বছর লাগবে। অ্যান্সার হচ্ছে বি। তারপরের কোশ্চেন, এই অঙ্ক তোমাদের অনেকবার করেছি আমি। একটি পরীক্ষার্থী 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ফেলের হার 21% হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছিল? সব ফেলের হার দেওয়া আছে, পাসের হারটা বের করতে হবে তোমাকে। তো এই হচ্ছে তোমার একটা সার্কেল, এই হচ্ছে আরেকটা সার্কেল। এই সার্কেলটা হচ্ছে ইংলিশের জন্য, আর রেড যে সার্কেলটা করলাম সেটা হচ্ছে ম্যাথ বা অঙ্কের জন্য। আর মিডিলে যেটা যে ওভারল্যাপিং, এই ওভারল্যাপিংটা হচ্ছে কার জন্য? ওভারল্যাপিংটা হচ্ছে তোমার উভয় বিষয়ের জন্য। তো উভয় বিষয়ে ফেল কত? উভয় বিষয়ে ফেল হচ্ছে 21। ইংরেজিতে টোটাল ফেল হচ্ছে 52। ওই অলরেডি 21 ফেল করে আছে, তাহলে বাকি কত? বাকি নিশ্চয়ই 51 থেকে 21 বাদ দাও, 52 থেকে 21 বাদ দাও, কোথায়? 41। আর ওদিকে ম্যাথে অলরেডি 21 জন উভয় বিষয় করে আছে, তাহলে ম্যাথে আছে কত? 46। তাহলে ম্যাথের বাকিটুকু অংশ কতটুকু? ম্যাথের বাকি হবে তাহলে 46 - 21 মানে হচ্ছে তোমার 25। তাহলে টোটাল ফেল কত? টোটাল ফেল হচ্ছে 41, আর 21 হচ্ছে তোমার 62, আর 25 হচ্ছে 77। তার মানে টোটাল ফেল হচ্ছে 27। তাহলে উভয় বিষয়ে পাস কত? টোটাল তো আমার থাকে 100 জন সব সময়, তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 100 - 77 ইকুয়াল টু 23%। এই হচ্ছে তোমার অ্যান্সার। অ্যান্সার হবে বি, 23%। নেক্সট কোয়েশ্চেন আসুক, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 2 বছরের পার্থক্য 25 টাকা 60 পয়সা হলে আসল ক টাকা? আসল তুমি জানো না এখানে, ঠিক আছে, তোমাদেরকে শিখিয়েছিলাম আসল যেটা জানা থাকবে আসলটাকে 100 ধরতে হয়। আসল হচ্ছে তোমার 100 টাকা। 8% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 25 টাকা 60 পয়সা। তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যখন 2 বছরের পার্থক্য আসে তখন শুধুমাত্র যে সুদের হারটা থাকে তার স্কোয়ার করলে কিন্তু অঙ্কটা চলে আসে। তো আমি ডিটেলসে একটু করে দিচ্ছি, দেখে নাও। যারা নতুন দেখছো তাদের জন্য করে দিচ্ছে এটাকে, নয়তো যারা পুরনো ছিল তারা এক লাইনে অঙ্কটা করে ফেলতে পারতে। তাহলে 100 টাকায় সুদ হয় ক টাকা? 8 টাকা। আর এখানেও সে সরল সুদ পায় 8 টাকা। এবার 8% সুদের হার একটা এক্সট্রা সুদ সে পাবে দ্বিতীয় বছরে, সেটা কত? 8 × 8/100 মানে হচ্ছে 0.64 টাকা। তাহলে সরল সুদ হচ্ছে 16 টাকা, এক্সট্রা সুদ ক টাকা? এক্সট্রা সুদ হচ্ছে 0.64 টাকা। এই যে 0.64 এটাই হচ্ছে 2 বছরের সরল আর চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য। তাহলে 0.64 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 25 টাকা
60 পয়সা। তাহলে আমাকে কী বার করতে হবে? 100 বার করতে হবে। 100 ইকুইভ্যালেন্ট হবে 25 টাকা 60 পয়সা ভাগ 0.64 ইন্টু 100। তাহলে দেখো দশমিক দশমিক এখান থেকে উঠে যাবে একটা। 64কে কত দিয়ে করলো? 64কে মনে দেখো 4 দিয়ে ভাগ করলে কেটে যাবে। 4, হ্যাঁ 4 গুণ 64 256, তাহলে 40। তাহলে অ্যান্সার কী হবে? 4000 টাকা। তাহলে আমার আসলের পরিমাণ হচ্ছে 4000 টাকা। এই হচ্ছে উত্তর, একদম সিম্পল। এই ধরনের অঙ্ক থাকলে এইভাবেই করবে, বেটার হবে। তারপরে আসুক, দেখো এটা একটু ভালো অঙ্ক দিয়েছিলাম তোমাদেরকে আমি পরীক্ষায়। এক ব্যক্তি তার আয়ের 1/4 অংশ তার পুত্রকে দেন, বাকি টাকা 2/3 অংশ সংসার খরচ করেন এবং বাকি টাকা 2/5 অংশ ব্যবসাতে কাজে লাগান এবং বাকি টাকা সঞ্চয় করেন। তার সঞ্চয় 3000 টাকা হলে তার আয় কত ছিল? ঠিক আছে, তো আয় ধরে নাও তোমার আয়টা ছিল হচ্ছে, এটাকে ছোটো করে দিই তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। ধরে নাও তার আয়ের পরিমাণ ছিল হচ্ছে 100 টাকা আয় ছিল তার, ঠিক আছে। তো তার মধ্যে কী বলছে? 1/4 অংশ পুত্রকে দেয়, তাহলে পুত্র কত পাবে? 100 টাকার 1/4 মানে হচ্ছে পুত্র 25 টাকা, 100 টাকার 1/4 25 টাকা। তাহলে বাকি টাকাটা কত? বাকি টাকা হচ্ছে 75 টাকা। এটা হচ্ছে বাকি টাকা, টোটাল আয় হচ্ছে 100। বলছে বাকি টাকা 2/3 অংশ সংসার খরচ করেন, মানে এই যে টাকাটা ছিল 2/3 অংশ মানে কত? 75-এর 2/3 মানে নিশ্চয়ই 50 হবে। কত? তাহলে 50 টাকা। তাহলে এই 50 টাকা সে কী করে? 50 টাকা সংসার খরচ করে। 50 টাকা যদি সংসার খরচ করে, 75 টাকার মধ্যে 50 টাকা সে সংসার খরচ করলো, তাহলে বাকি টাকা সে কত টাকা রাখে? বাকি টাকা নিশ্চয়ই তার 25 টাকা। এই হচ্ছে তার বাকি টাকা। এইবার বলছে কি এই বাকি টাকার, এই 25 টাকার 2/5 অংশ সে ব্যবসাতে লাগায় এবং বাকি টাকা সঞ্চয় করে। তাহলে 25 টাকা 2/5 অংশ সে ব্যবসাতে লাগালো, সেটা ক টাকা? 25 ইন্টু 2/5 কত হয়? 5 10 টাকা। তাহলে সে 10 টাকা, 25 টাকার মধ্যে 10 টাকা কোথায় লাগালো? ব্যবসাতে লাগালো। তাহলে বাকি থাকলো ক টাকা? তার হাতে থাকলো 15 টাকা। তো অঙ্কে বলছে সে 15 টাকাটা সে কী করে? সঞ্চয় করে। তাহলে তো আমার হিসাব মতো অঙ্কে 15 টাকা আমি সঞ্চয় করছি, টাকার হিসাবে সেটা কত? 3000 টাকা। তাহলে 15 ইকুইভ্যালেন্ট টু কত? 3000। আমাকে কী বার করতে হবে? 100 বার করতে হবে। 100 ইকুইভ্যালেন্ট হচ্ছে 3000 ভাগ 15 ইন্টু 100। 200 দিয়ে কাটবে, একটা হচ্ছে 20,000 টাকা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এ, 20,000 টাকা। তারপরের অঙ্কে চলে আসি। এটা একদম সোজা অঙ্ক, তোমাদেরকে আমি করিয়েছিলাম, তোমরা অনেকে করতে পারোনি অঙ্কটাকে, তা আমি করে দিচ্ছি। দেখো বলছে এক ব্যক্তি 28, এখানে তোমার কী হবে? একটা শূন্য কম হবে, ঠিক আছে। এখানে আমার একটা শূন্য বেশি দেওয়া হয়ে গেছে, একটা শূন্য এখানে কম হবে। 28,000 টাকা তার 15 বছরের পুত্র এবং 13 বছরের কন্যার জন্য এমনভাবে রাখলেন যাতে 18 বছর বয়সে দুজনেই সুদ আসলে সমান টাকা পাবে। ভালো করে খেয়াল করবে, সুদ সমান নয়, সুদে আসলে সমান টাকা পাবে। সুদের হার 10% হলে কন্যার জন্য ক টাকা রাখা হয়েছিল? তাহলে এই হচ্ছে আমার পুত্র, এই হচ্ছে আমার কন্যা, ঠিক আছে। তো দেখো পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 15 বছর, তাহলে 18 বছর হতে তার ক বছর টাইম নেবে? সে টাইম নেবে হচ্ছে 3 বছর। আর ওইদিকে কন্যার বয়স হচ্ছে 13 বছর, 18 বছর হতে টাইম নেবে সে 5 বছর, ঠিক আছে। এই হচ্ছে সে তার সময়কাল, এটা হচ্ছে তার বছরের সময়কাল। এইবার বলছে কি সুদের হার হচ্ছে 10%। 10% যদি সুদের হার হয় তাহলে 3 বছরে পুত্র সুদ কত পাবে? 3 গুণ 10 মানে হচ্ছে 30 টাকা। আর ওইদিকে কন্যা কত পাবে? 5 গুণ 10 মানে হচ্ছে 50 টাকা। তাহলে সুদে আসলে পুত্র কত পাবে? পুত্র সুদ পাচ্ছে 30 টাকা, আর আসল ছিল ক টাকা? 100 টাকা। তাহলে পুত্র সুদে আসল পাবে হচ্ছে 130 টাকা, আর কন্যা সুদে আসলে পাবে হচ্ছে 150 টাকা। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 13 ইন্টু 15। এটা কি? এটা হচ্ছে সুদাসলের অনুপাত হচ্ছে এত। সুদাসলের অনুপাত যেটা হয় তোমাদেরকে আমি করিয়েছিলাম, আসলের অনুপাত হচ্ছে তার অনন্যক হয় বা তার উল্টে যায়, ক্রসে উল্টে যায়। তাহলে এটা হচ্ছে 15 হয়ে যাবে, এটা হচ্ছে কত? 13। তাহলে পুত্রের পরিমাণ কত? এটা হচ্ছে পুত্র ছিল, পুত্র, এটা হচ্ছে কন্যা। তাহলে পুত্রের পরিমাণ কয়ে আসছে? পুত্রের পরিমাণ হচ্ছে 15। তার মানে টোটাল ভাগটা হচ্ছে আমার কত? 28। তার মধ্যে 15 ভাগ পাবে হচ্ছে পুত্র। তাহলে পুত্র কত পাবে? সরি, আমাকে পুত্র চাইনি, কন্যা চেয়েছে। তাহলে কন্যাকে চেয়ে নেবো। কন্যা ক টাকা পেয়েছে? কন্যা পাচ্ছে 13 টাকা। 13 টাকা ক টাকার মধ্যে? 28 টাকার মধ্যে। তাহলে 13 গুণ 28 ইন্টু 28,000 কত হবে? 1000 হয়ে গেল এটা। তাহলে হচ্ছে কত? 13,000 টাকা। তাহলে কন্যা পাবে ক টাকা? 13,000 টাকা। অঙ্কগুলোকে এইভাবে করবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হয়। নেক্সট অঙ্কে চলে আসি। বলছে 5,000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখা হলো। প্রথম 3 বছর 8% হারে, পরের 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ পায়। মোট সুদের পরিমাণ কত? তো আমি আগে 5,000 টাকাকে নেবো না, আমি আগে নেবো আমার টোটাল টাকা হচ্ছে, আমি ধরি আমার 100 টাকা আমার আসল, ঠিক আছে। তা প্রথম 3 বছর 8% হারে আমি ক টাকা সুদ পাবো? 8 গুণ 3 মানে হচ্ছে 24 টাকা সুদ পাবো।
দ্বিতীয় বছর কি বলছে, পরের 2 বছর 5% হারে, তাহলে ক টাকা সুদ পাবো? 5 গুণ 2 মানে হচ্ছে 10 টাকা সুদ পাবো। আর শেষের 3 বছর 6% হারে, মানে ক টাকা সুদ পাবো? 18 টাকা সুদ পাবো। তাহলে টোটাল 8 বছর আমার সুদের পরিমাণ কত? 24 যোগ 10 যোগ 28, মানে হচ্ছে 18 তো দাঁড়াও, আচ্ছা সরি এখানে এটা ভুল হয়ে গেছে, এটা নাকি ভুল, 24 হবে না ওটা, সরি এটা ক্যালকুলেশন একটা ভুল হয়েছে। হ্যাঁ, প্রথম 3 বছর, সরি এটা 8 না, এটা 4 হবে, ঠিক আছে? কেন এটা পুরোটাই বাংলায় আছে, আমি এটাকে পড়তে ভুল করেছিলাম, এটা 8 না, এটা 4। প্রথম 3 বছর 4% সুদের হারে ক টাকা পাবে? 12 টাকা। দ্বিতীয় 3 বছর 2% হারে, 2 বছরে 5% হারে কত পাবে? 10 টাকা। আর শেষের 3 বছরে 6% হারে কত পাবে? 18 টাকা। তাহলে মোট সুদের পরিমাণ কত হচ্ছে দেখো, যোগ করলে আসে কত? 40 টাকা আসে। 40 তো, হ্যাঁ 40 টাকা আসে। তাহলে সে 100 টাকার মধ্যে কত সুদ পাবে? 100 টাকা যদি তার আসল হয়, সুদ পাবে সে 40 টাকা, কিন্তু আসল কত? 5,000 টাকা। তাহলে টোটাল তার সুদের পরিমাণ দাঁড়াবে 5,000 ইন্টু 40/100, এই হচ্ছে তোমার অ্যান্সার 2,000 টাকা। তাহলে তার সুদের পরিমাণ হচ্ছে 2,000 টাকা। অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার সি। ওই 4 টাকা আমি 8 ধরে ফেলেছিলাম, যার জন্য এই ভুলটা হলো। নেক্সট কোশ্চেন, একটি অফিসে 40% মেয়ে, ঠিক আছে, মেয়েদের 40% ও পুরুষদের 60% একটি ব্যক্তিকে ভোট দিলে ওই ব্যক্তি মোট কত শতাংশ ভোট পেয়েছে? তো টোটাল লোকসংখ্যা ধরে নেওয়া হচ্ছে তোমার 100, ঠিক আছে? টোটাল লোকসংখ্যা ধরে নেওয়া 100, তার মধ্যে মেয়ে আছে আর ছেলে আছে। বলছে 40% মেয়ে, তার মানে 100-এর মধ্যে কি 40 জন হচ্ছে মেয়ে, 40টা হচ্ছে মেয়ে, আর ছেলে কটা? তাহলে বাকি 60টা হচ্ছে ছেলে। তো বলছে কি মেয়েদের 40% ভোট দেয় একটা লোককে, তাহলে 40-এর 40% কত হয়? সেটা 40 ইন্টু 40/100, মানে হচ্ছে মেয়েদের কজন ভোট দিল? তাকে 16 জন ভোট দিল। আর ওদিকে 60টা ছেলের মধ্যে 60% হচ্ছে সেই লোকটাকে ভোট দেয়, তাহলে কজন দেবে? 60 ইন্টু 60/100 কত হয়? 36টা ভোট। তাহলে টোটাল 100টা ভোটের মধ্যে সে ছেলে ভোট পাচ্ছে 36টা, মেয়ে ভোট পাচ্ছে 16টা, তাহলে টোটাল ভোট সে কত পেলো? 36 যোগ 16 ইকুয়াল টু 52টা ভোট পেলো। 100টা ভোটের মধ্যে সে যদি 52টা ভোট পায়, তাহলে ভোটের প্রাপ্ত হার কত? নিশ্চয়ই 52%। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার বি। এই হলো তোমার ম্যাথের সলিউশন। বাকি সলিউশনটা পরবর্তীতে দেখবো। আশা করছি তোমরা সব বুঝতে পারবে। ম্যাথটাকে ভালো করে দেখো।